Hello everyone, welcome to my YouTube channel Study in Bengali. আরআরবি গ্রুপ ডি এক্সাম 2025-এর জন্য জেনারেল সায়েন্সের এবং ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 38। আজকে আমরা রেলের গ্রুপ ডি পরীক্ষার 2018 সালের 13-12-2018 যে থার্ড শিফটের এক্সাম হয়েছিল তার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলে জানো যে আপকামিং রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু তোমরা 70-80% কমন পাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে নিম্নলিখিত উদ্ভিদ টিস্যুগুলির মধ্যে কোনটি কোষ বিভাজন করতে সক্ষম। ঠিক আছে, দেখো কোষ বিভাজন করতে সক্ষম মানে কি, অর্থাৎ সেল ডিভিশন। ঠিক আছে, সেল ডিভিশন। এবার এই সেল ডিভিশন মানে কি, সেল ডিভিশন মানে হচ্ছে একটি কোষ থেকে আরও বেশি করে নতুন কোষ তৈরি হওয়া। এইবার বলেছে উদ্ভিদের কিছু কিছু কলা আছে, সেই কলার মধ্যে থেকে কোন কলাগুলো কেবলমাত্র কি করতে পারে না, কোষ বিভাজন বা সেল ডিভিশন করতে পারে। তো দেখো এখানে চারটে অপশান দিয়েছে, প্যারেনকাইমা দিয়েছে, স্ক্লেরেনকাইমা দিয়েছে, মেরিস্টেম দিয়েছে আর জাইলেম দিয়েছে। তো মনে রাখবে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেরিস্টেম কলা। উদ্ভিদের যে মেরিস্টেম কলা থাকে সেই মেরিস্টেম কলাগুলো কিন্তু একমাত্র কি করতে পারে না, সেল ডিভিশন করতে পারে বা কোষ বিভাজন করতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে বাদবাকি যে অপশানগুলো আছে, আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে যাচ্ছে মেরিস্টেম কলা, কিন্তু বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখে নেব। দেখো সবার প্রথমে কি আছে, সবার প্রথমে কিন্তু আছে জাইলেম। জাইলেম উদ্ভিদের দেহে কি পরিবহন করে, তো মনে রাখবে জাইলেম কিন্তু উদ্ভিদের দেহে ওয়াটার বা জল, ঠিক আছে, ওয়াটার বা জল এটা কিন্তু কি করে, উদ্ভিদের সারা দেহে কিন্তু পৌঁছে দেওয়ার কাজ করে জাইলেম। স্ক্লেরেনকাইমা কি করে, স্ক্লেরেনকাইমা কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ উদ্ভিদের যে কাণ্ডের যে শক্ত আবরণ আমরা দেখতে পাই, ঠিক আছে, বা উদ্ভিদের কাণ্ডের যে শক্ত হওয়ার জন্য যে পদার্থটা বা যে তোমার হচ্ছে টিস্যুটা দায়ী, সেটা কিন্তু হয়ে যাচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। এটা কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে। ঠিক আছে, এবারে এই প্যারেনকাইমা টিস্যু কি, দেখো প্যারেনকাইমা টিস্যুটা কিন্তু উদ্ভিদের মধ্যে ফ্লেক্সিবিলিটি আনে। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেরিস্টেম টিস্যু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে। দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলেছে, আর এখানে কিন্তু ব্যাক টু ব্যাক চারটে অপশান দিয়েছে। কী কী দিয়েছে অপশানগুলো, বিউটেন দিয়েছে, প্রোপেন দিয়েছে, ইথাইন দিয়েছে আর পেন্টেন দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইথাইন। ঠিক আছে, ইথাইন কিন্তু হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার তোমরা বুঝবে কি করে যে কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো লাস্টে যদি এই ইন কথাটা যুক্ত থাকে, ঠিক আছে, লাস্টে যদি ইন কথাটা যুক্ত থাকে সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু হয়ে গিয়ে থাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এটা কিন্তু হয়ে থাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর লাস্টে যদি এন এই কথাটা যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যায় সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, সেটা কিন্তু হয়ে যায় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি বুঝতে পেরেছো পার্থক্যটা। এবার দেখো তোমরা যদি এখানে খেয়াল করো, আমি কি বলেছি, যদি এন থাকে তাহলে কি হয়, এন থাকলে কিন্তু হয়ে যাচ্ছে তোমার সম্পৃক্ত, আর যদি তোমার হচ্ছে ইন থাকে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, এবার দেখো তোমরা যদি এখানে অপশানগুলোকে এলিমিনেট করো তাহলে কিন্তু তোমরা করতে পারবে। দেখো এখানে কিন্তু আছে বিউটেন, ঠিক আছে, অর্থাৎ লাস্টে কিন্তু এন আসছে, তাই এটাও কিন্তু সম্পৃক্ত। প্রোপেন এটাও কিন্তু সম্পৃক্ত, আর পেন্টেন এটাও কিন্তু সম্পৃক্ত। একমাত্র অসম্পৃক্ত কিন্তু হয়ে যাচ্ছে ইথাইন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কিন্তু আর একটা জিনিস এখানে বলেছে, এই যে বিউটেন। ঠিক আছে, বিউটেন গ্যাস সম্পর্কে তোমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে, যে বাড়িতে যে রান্নার গ্যাসগুলো থাকে, যে এলপিজি গ্যাসগুলো থাকে, সেই এলপিজি গ্যাসের মধ্যে কিন্তু বিউটেনকে ব্যবহার করা হয়ে থাকে, আর বিউটেন কিন্তু খুব দাহ্য একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পুরুষের প্রাথমিক যৌন অঙ্গ। ঠিক আছে, অর্থাৎ পুরুষের প্রাথমিক যৌন অঙ্গ মানে কি, পুরুষের প্রধান যে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো হয়ে থাকে, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো পুরুষের হয়ে থাকে তার মধ্যে কোনটা প্রধান আমাদের কিন্তু অপশানের অ্যাকর্ডিং টু বলতে হবে। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে। কী কী অপশান আছে, ভাস ডিফারেন্স আছে, শুক্রাশয় আছে, প্রোস্টেট আছে, আর কিন্তু আছে সেমিনাল ভেসিকেলেস। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে পুরুষের অর্থাৎ মানব পুরুষের যে প্রধান জনন অঙ্গ সেটা কিন্তু হয়ে যাচ্ছে শুক্রাশয়, যেটাকে কিন্তু কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে টেস্টিস। ঠিক আছে, টেস্টিস বা শুক্রাশয় কিন্তু হয়ে যাচ্ছে মানব পুরুষের প্রধান জনন অঙ্গ বা রিপ্রোডাকশন অর্গান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট
প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 4 নাম্বার কোশ্চেন, একটি ছুরি দিয়ে সহজে কাটা যেতে পারে এমন ধাতুর নাম কি? দেখো আমাদের যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল আছে, সেই মডার্ন ডে পিরিয়ডিক টেবিলে কিন্তু অনেক ধাতু আছে যেগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে, আবার এমনও কিন্তু ধাতু আছে যেগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে। এবার দেখো বলেছে যে আমাদের মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল আছে, সেই পিরিয়ডিক টেবিলে এমন কোন ধাতু আছে যাকে কিন্তু আমরা ছুরি দিয়ে কাটতে পারবো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ধাতুটা কতটা নরম। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, আমরা একবার অপশানগুলো দেখে নিই। তামা দিয়েছে, অ্যালুমিনিয়াম দিয়েছে, স্বর্ণ অর্থাৎ তোমার হচ্ছে গোল্ড দিয়েছে, আর কি দিয়েছে, আর কিন্তু দিয়েছে সোডিয়াম। তো মনে রাখবে আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে, সেই আধুনিক পর্যায় সারণীতে থাকা সোডিয়াম কিন্তু এমন একটা ধাতু যেটাকে কিন্তু আমরা কি করতে পারি, যেটাকে কিন্তু আমরা ছুরি দিয়ে কাটতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নাম্বার কোশ্চেন, অধাতু ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোথায়? ঠিক আছে, দেখো অধাতু মানে কি, অধাতু মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার নন মেটাল। ঠিক আছে, নন মেটাল যেরকম কি, যেগুলো কি হতে পারে, যেগুলো কিন্তু তোমার আমরা দেখতে পাই যেগুলো কিন্তু গ্যাস ফরম্যাটে থাকে। শুধুমাত্র কিন্তু অনেক সময় তোমরা ভাবতে পারো যে অধাতু মানেই কি তোমার হচ্ছে সেটা গ্যাস ফরম্যাটে থাকবে, না, অধাতু মানে কিন্তু সেটা সবসময় যে গ্যাস ফরম্যাটে থাকবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এটা কিন্তু সলিডও হতে পারে, আবার কিন্তু লিকুইডও হতে পারে। যেরকম একটা লিকুইড অধাতু কি, একটা লিকুইড অধাতু কিন্তু হয়ে যাচ্ছে ব্রোমিন। ঠিক আছে, আবার আমরা যদি যাই যে তোমার হচ্ছে একটা শক্ত বা একটা সলিড অধাতু কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আয়োডিন। ঠিক আছে, আর আমাদের অন্যান্য যেগুলো সবথেকে কমন এক্সাম্পল, সেটা তো আমরা জানি নন মেটাল হচ্ছে বিভিন্ন রকমের গ্যাস হয়ে থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে হচ্ছে আমাদের অক্সিজেন, এগুলো কিন্তু সব নন মেটালের এক্সাম্পল। কিন্তু এইবার বলেছে এই যে নন মেটালগুলো আছে অর্থাৎ অধাতুগুলো আছে, এগুলো কোন কাজে সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে? তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী অপশান আছে একবার আমরা দেখে নিই। রাসায়নিক সার আছে, এরোপ্লেন আছে, তারপরে জলের বয়লার আছে, আর যন্ত্রপাতি আছে। তো মনে রাখবে অধাতুগুলোকে কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে রাসায়নিক সার, বা যেগুলোকে কিন্তু আমরা বলে থাকি ফার্টিলাইজার। ঠিক আছে, যে ফার্টিলাইজার যে ইন্ডাস্ট্রি আছে, সেই ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে কিন্তু এই রাসায়নিক সারের ব্যবহারটা সবথেকে বেশি করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নাম্বার কোশ্চেন, নিচের কোন প্রক্রিয়াটি একটি প্রজাতির স্থায়িত্বের সাথে যুক্ত? দেখো একটি প্রজাতির স্থায়িত্বের সাথে যুক্ত মানে কি, অর্থাৎ সেই যে প্রজাতিটা আছে বা যে কোনো ধরনের স্পিসিস তোমরা বলতে পারো, যে কোনো ধরনের স্পিসিসের যে টিকে থাকার লড়াই, ঠিক আছে, যে কোনো ধরনের স্পিসিসের যে টিকে থাকার লড়াই, সেই টিকে থাকার লড়াইয়ের সাথে কোনটা সম্পর্কযুক্ত? দেখো কোশ্চেনগুলো কিন্তু একটু হাই লেভেল, যত কিন্তু তোমাদের দিন এগোবে আস্তে আস্তে কিন্তু এরকম হাই লেভেলের যে তোমাদের সিরিজগুলো আমরা নিয়ে আসবো। ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যে নিচের কোন প্রক্রিয়াটি একটি প্রজাতির স্থায়িত্বের সাথে যুক্ত? ঠিক আছে, অর্থাৎ একটি প্রজাতি, মনে করো যে কোনো একটা প্রজাতি, আমরা বলতে পারি মানুষ। দেখো মানুষ, এই যে প্রজাতি, মানুষের এই যে প্রজাতি, এটা এই যে পরিবেশের মধ্যে টিকে থাকতে পারে, এর জন্য কোন কোন কন্ডিশনগুলো প্রয়োজন সেটা কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। তার ভেতর থেকে কিন্তু একটা অপশান দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমাদেরকে চুজ করে বলতে হবে। তো দেখো এখানে কি অপশান দিয়েছে, তো কিন্তু এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। রেচন দিয়েছে, প্রজনন দিয়েছে, সংবহন দিয়েছে, আর শ্বসন দিয়েছে। দেখো রেচন, সংবহন আর শ্বসন এগুলো কিন্তু আমাদের নিড, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন, কিন্তু এর থেকেও কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে যেটা আমাদের প্রজাতিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার, সেটা কিন্তু হয়ে যাচ্ছে প্রজনন, বা যেটাকে কিন্তু আমরা রিপ্রোডাকশন বলে থাকি। কারণ এই রিপ্রোডাকশনই কিন্তু একমাত্র মাধ্যম, যার মাধ্যমে আমরা কি করতে পারি, যার মাধ্যমে কিন্তু আমাদের যে প্রজাতি আছে বা আমাদের যে বংশটা আছে, সেই বংশের কিন্তু আমরা বিস্তার ঘটাতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নাম্বার কোশ্চেন হলো ড্যাশ হলো জৈব প্রজাতির চূড়ান্ত উৎস। ঠিক আছে, এখানে একটা ড্যাশ হবে, এই ড্যাশটা একটু এখানে মিস্টেক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, যে ড্যাশ হলো জৈব প্রজাতির। ঠিক আছে, ড্যাশ হলো জৈব প্রজাতির, ড্যাশ হলো জৈব প্রজাতির চূড়ান্ত উৎস। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী অপশান আছে, এনজাইম সৃষ্টি আছে, উত্তরাধিকার আছে, পরিব্যাপ্তি জাগতিক আছে, আর হচ্ছে ক্রমবিকাশ আছে। দেখো ড্যাশ হলো প্রজাতির জৈব, দেখো ড্যাশ হলো জৈব প্রজাতির চলন্ত উৎস। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে জৈব যে প্রজাতিগুলো আছে, সেই প্রজাতিগুলোর সবথেকে চূড়ান্ত যে উৎস সেটা কি, সেটা কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। অপশানগুলো একবার আমরা দেখে নিই। এনজাইম সৃষ্টি আছে, উত্তরাধিকার আছে, পরিব্যাপ্তি জাগতিক আছে, আর ক্রমবিকাশ আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পরিব্যাপ্তি জাগতিক। এই পরিব্যাপ্তি জাগতিকে কিন্তু কি আমাদের যে জৈব প্রজাতি, সেই জৈব প্রজাতির যে চূড়ান্ত উৎস, সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই পরিব্যাপ্তি জাগতিকটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন,
আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, যে ভর ও বেগের গুণফলকে কি বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো ভর ও বেগের গুণফলকে কি বলা হয়ে থাকে, এটা কিন্তু খুব সোজা একটা কোশ্চেন। দেখো ভরকে আমরা কি বলতে পারি, ভরকে কিন্তু আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি, আর যে বেগ আছে সেই বেগকে কিন্তু আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি। এবার দেখো ভর আর বেগকে যদি আমরা গুণ করি, ঠিক আছে, ভর আর বেগকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা পেয়ে যাব ভরবেগ। ঠিক আছে, আর এই ভরবেগই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভরবেগকে ইংলিশে কি বলা হয়ে থাকে, ভরবেগকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে মোমেন্টাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 9 নাম্বার কোশ্চেন, যে 1 কিলোওয়াট শক্তি সম্পন্ন একটি পাম্প কত পরিমাণ জল 1 মিনিটে 10 মিটার উচ্চতায় তুলতে সক্ষম হবে। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা অঙ্ক, আর খুব কিন্তু একটা তোমার বলতে পারো কমপ্লিকেটেড না, খুব সোজা একটা অঙ্ক, কিন্তু এখানে কিন্তু তোমাদের অনেক কিছু বুঝতে হবে। দেখো সবার প্রথমে কি বলেছে, সবার প্রথমে কিন্তু বলেছে 1 কিলোওয়াট শক্তি সম্পন্ন একটি পাম্প কত পরিমাণ জল 1 মিনিটে 10 মিটার উচ্চতায় তুলতে সক্ষম হবে। দেখো সবার প্রথমে কিন্তু তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, ফর্মুলাটা কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ার ইকুয়ালস টু mgh/t। এবার দেখো এই mgh-টা কিসের ফর্মুলা, তোমরা কিন্তু সকলেই জানো এই mgh-টা কিসের ফর্মুলা, এই mgh-টা কিন্তু স্থিতিশক্তির ফর্মুলা। এইবার এইখানে যে এই ফর্মুলাটা অ্যাপ্লাইড হবে সেটা আমরা কি করে বুঝলাম, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে গিভেন জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কারণের জন্য কিন্তু এই ছোটো ছোটো যে ব্যাপারগুলো থাকবে, ছোটো ছোটো যে হিন্টসগুলো থাকবে, সেখান থেকে কিন্তু তোমাদের বুঝতে হবে এই ব্যাপারগুলোকে। ঠিক আছে, আর তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবে। এবার দেখো এখানে কি বলেছে, এখানে দেখো আমাদের প্রথমে যে ডেটাগুলো দিয়েছে সেই ডেটাগুলো আমরা একবার দেখে নিই। দেখো কি দিয়েছে, 1 কিলোওয়াট শক্তি সম্পন্ন। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু এই যে 1 কিলোওয়াট শক্তি আছে এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু কিলোওয়াটকে কিন্তু তোমাদেরকে নর্মাল ওয়াটে নিয়ে আসতে হবে। যদি আমরা 1 কিলোওয়াটকে নর্মাল ওয়াটে নিয়ে আসি তাহলে 1 কিলোওয়াট সমান সমান কত পাবো, 1 কিলোওয়াট সমান সমান কিন্তু পেয়ে যাবো 1000 ওয়াট। ঠিক আছে, এবার দেখো কি করতে হবে, এইবার দেখো আমাদের কিন্তু বলেছে কতটা জল আমরা তুলতে পারবো, অর্থাৎ জলের ওজন বা জলের ভর, জলের ভর কিন্তু আমাদের জানতে চেয়েছে। তাই আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কিন্তু অর্গানাইজ করতে হবে। এবার দেখো সবার প্রথমে আমরা কি করব, ফর্মুলাটাকে একবার লিখব, যে পি ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, পি ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে mgh/t। এবার দেখো তুমি যদি খেয়াল করো তাহলে তুমি যদি এমটাকে এইখানে নিয়ে আসো, ঠিক আছে, তুমি যদি এই এমটাকে এই পাশে রাখো তাহলে তুমি কি দেখতে পাবে না, ওপরে কিন্তু কি থাকবে, ওপরে কিন্তু তোমার চলে যাবে এই PRT-টা। ঠিক আছে, PRT-টা কী হবে না, PRT-টা কিন্তু ওপরে চলে যাবে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ, GRH, অর্থাৎ GRH যেটাকে কিন্তু আমরা গ্র্যাভিটি বলবো আর যেটাকে কিন্তু আমরা হাইট বলবো, সেটা কিন্তু নিচে থাকবে। ঠিক আছে, এইবার দেখো তোমরা যদি এই ফর্মুলাটাকে চাও তাহলে কিন্তু তোমরা এটাকে মুখস্থও করতে পারো। ঠিক আছে, এবার এটা কি করে এলো, এই যে আমি এটা করলাম এটা কি করে এলো, এটা কিন্তু এই যে ফর্মুলাটাকে আছে এই ফর্মুলাটাকে অর্গানাইজ করার ফলে এলো। অর্থাৎ এই দিকের জিনিসকে আমরা ওই দিকে নিয়ে গেছি আর ওই দিকের জিনিসকে এই দিকে নিয়ে এসেছি আমাদের প্রয়োজন মতো। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে ডাইরেক্ট মুখস্থ করতে পারো। ঠিক আছে, এবার দেখো কি করতে হবে, জাস্ট আমাদের ডেটাগুলোকে কিন্তু পুট করতে হবে। এবার দেখো তুমি যদি খেয়াল করো তো এখানে আমি ফর্মুলাটা আর একবার লিখছি। ঠিক আছে, তো আমাদের কি পাচ্ছি, আমরা P/T পাচ্ছি, এখানে 1 সেকেন্ড দাঁড়াবে। তো আমরা কি পাচ্ছি, আমাদের মেন ফর্মুলা কিন্তু পেয়ে যাচ্ছি m ইকুয়ালস টু কি, m ইকুয়ালস টু কিন্তু পেয়ে যাচ্ছি P গুণ T, আর নিচে কিন্তু পেয়ে যাচ্ছি গ্র্যাভিটি আর হচ্ছে কিন্তু H। এবার দেখো তো যদি আমরা এখানে দেখো আমরা P কত পেয়েছিলাম, অর্থাৎ আমাদের পাওয়ার কত পেয়েছিলাম, আমরা কিন্তু পাওয়ার পেয়েছিলাম 1 কিলোওয়াট। আর 1 কিলোওয়াট মানে কি, 1 কিলোওয়াট মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার 1000 ওয়াট। এবার দেখো এখানে তাহলে কি করতে হবে, এখানে আমাদের 1000 লিখতে হবে। আর টাইম কত ছিল, টাইম কিন্তু ছিল 1 মিনিট। এবার দেখো টাইমকে কিন্তু সবসময় কি করতে হবে, টাইমকে কিন্তু সবসময় সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তো 1 মিনিট সমান সমান কত সেকেন্ড হয়ে থাকে, 1 মিনিট সমান সমান কিন্তু 60 সেকেন্ড হয়ে থাকে। তাই ওপরে কিন্তু 60 লিখতে হবে 1 মিনিটের পরিবর্তে। আমাদের গ্র্যাভিটি কত ছিল, দেখো গ্র্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 ছিল। আর আমাদের হাইটও কত ছিল, হাইটও কিন্তু 10 ছিল। এই 0 দিয়ে এই 0 কাটবে, এই 0 দিয়ে এই 0 কাটবে, আলটিমেটলি আমরা কত পাবো, 60 গুণ 10 অর্থাৎ 600। ঠিক আছে, 600 কেজি জল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে আমরা কি করতে পারি না, আমরা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মেশিনের সাহায্যে বা একটি পাম্পের সাহায্যে যদি আমরা 10 মিটার উঁচুতে কি করতে চাই, 1 মিনিটের মধ্যে জল নিয়ে যেতে চাই, যেখানে আমাদের গ্র্যাভিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু আমরা 600 কেজি জল কিন্তু ওপরে নিয়ে যেতে পারবো। আশা করি বুঝতে পেরেছো।
না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এটা কিন্তু একটা নতুন ধরনের অঙ্ক, যেটা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি তোমাদের কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। দরকার পড়লে আমি শুধুমাত্র এই অঙ্কটার ওপরে কিন্তু তোমাদের একটা বা এই ধরনের যে অঙ্কগুলো থাকবে তার উপরে কিন্তু একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রাণীকলা নয়। অর্থাৎ প্রাণীকলা নয় মানে কি, প্রাণীকলা নয় মানে কিন্তু হয়ে যাবে হচ্ছে উদ্ভিদ কলা হবে না, হয়ে যাবে কিন্তু আমাদের, দেখো প্রাণীকলা মানে নয় কিন্তু হয়ে যাবে উদ্ভিদ কলা। এবার দেখো এখানে কিন্তু তোমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছ সেই অপশানের মধ্যে কিন্তু একটাও আমি দেখতে পাচ্ছি না যে এখানে কিন্তু উদ্ভিদ কলা আছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে কোশ্চেনের যে টাইপিংটা আছে সেই কোশ্চেনের টাইপিংটা মনে হচ্ছে কোথাও ভুল রয়েছে, বা নতবা আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে কিন্তু কোনো রকম ভুল হতে পারে। দেখো এখানে কি বলেছে, নিচের কোনটি প্রাণীকলা নয়, অর্থাৎ উদ্ভিদ কলা হবে, ঠিক আছে। দেখো এপিথেলিয়াল কলাও একটা তোমার হচ্ছে প্রাণীকলা, স্নায়ু কলাও একটা প্রাণীকলা, যোজক কলাও একটা প্রাণীকলা, আর পেশি কলাও কিন্তু একটা প্রাণীকলা। তাই এখানে কিন্তু এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাকে কিন্তু কি করা হবে না, রিভিউ করা হবে, আবার কিন্তু তোমাদের সামনে নিয়ে আসা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পর্যায় সারণীর সপ্তম পর্যায় হলো ড্যাশ। দেখো এখানে কিন্তু সপ্তম পর্যায় সম্পর্কে একটা স্টেটমেন্ট দিয়েছে, আর এই স্টেটমেন্ট সংক্রান্ত কিন্তু পরীক্ষায় কোশ্চেন তোমরা দেখতে পাবে। দেখো স্টেটমেন্ট সংক্রান্ত যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল হয়ে থাকে, এর জন্য কিন্তু তোমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলোকে ফলো করতে হবে। দেখো কি বলেছে, পর্যায় সারণীর সপ্তম পর্যায় হলো, দেখো কি বলেছে এবার অপশানগুলো একবার আমরা দেখে নিই, যে 30টি মৌলের সাথে অসম্পূর্ণ, 23টি মৌলের সাথে অসম্পূর্ণ, 32টি মৌলের সাথে অসম্পূর্ণ, আর 32টি মৌলের সাথে সম্পূর্ণ। তো মনে রাখবে পর্যায় সারণীর যে সপ্তম পর্যায় আছে, আমরা কিন্তু জানি আমাদের যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল আছে সেখানে কিন্তু মোট 7টা পর্যায় আছে। অর্থাৎ অন্তিম যে পর্যায়, যে সপ্তম পর্যায়, সেই সপ্তম পর্যায় সম্পর্কে কিন্তু একটা স্টেটমেন্ট এখানে জানতে চেয়েছে, মানে তোমাদেরকে দিয়েছে, আর তার উত্তর কিন্তু জানতে চেয়েছে। তো মনে রাখবে আমাদের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর যে সপ্তম পর্যায় আছে সেটা কিন্তু যে 32টা মৌল আছে, ঠিক আছে, সেখানে কিন্তু মোট 32টা মৌল আছে, আর 32টা মৌলের সাথে কিন্তু এটা অসম্পূর্ণ একটা তোমার হচ্ছে পর্যায়। অর্থাৎ এখানে কিন্তু অনেক গ্যাপ আছে, ঠিক আছে, সেই গ্যাপগুলো কিন্তু ইন ফিউচারে পূরণ হয়ে যেতেও পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি কোনো মৌলের সমস্থানিকের বৈশিষ্ট্য। দেখো সমস্থানিক মানে কি, সমস্থানিক মানে কিন্তু হয়ে যাচ্ছে আইসোটোপ, ঠিক আছে। এবার দেখো এই আইসোটোপ সম্পর্কে তোমাদের একটুখানি আগে বলে রাখি। দেখো সবার প্রথমে আইসোটোপ জিনিসটা কি, তো মনে রাখবে আইসোটোপ হচ্ছে এমন একটা, তোমার মনে করো যে কোনো একটা পদার্থ তুমি নিলে, মনে করো তুমি হাইড্রোজেন নিলে, ঠিক আছে, তো হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে সেগুলো একবার আমরা লিখি। দেখো H1 H2, ঠিক আছে, তারপরে হচ্ছে এইগুলো কিন্তু হয়ে যাচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এবার দেখো এই আইসোটোপ জিনিসটা কি, আইসোটোপ জিনিসটা কিন্তু হচ্ছে তোমার যে পরমাণুর যে পারমাণবিক সংখ্যা থাকবে সেই পারমাণবিক সংখ্যা কি হবে, সেই পারমাণবিক সংখ্যা কিন্তু সবার সমান হবে, ঠিক আছে, কিন্তু যে ভর সংখ্যা হবে সেই ভর সংখ্যা কিন্তু আলাদা হবে। এবার কোনটাকে পারমাণবিক সংখ্যা বলে আর কোনটাকে ভর সংখ্যা বলে, তো মনে করো এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে মনে করো আমি লিখলাম হচ্ছে 1, আর এখানে মনে করো লিখলাম 2। দেখো নিচেরটাকে কিন্তু বলা হয়ে থাকে কি, নিচেরটাকে কিন্তু বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, নিচেরটাকে কিন্তু বলা হয় পারমাণবিক সংখ্যা, আর ওপরে যেটা থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ভর সংখ্যা, ঠিক আছে। এবার দেখো সমস্থানিক মানে কি বোঝায়, সমস্থানিক মানে কিন্তু বোঝায় আইসোটোপ, অর্থাৎ যাদের কিন্তু কি থাকবে, যাদের কিন্তু এই যে পারমাণবিক সংখ্যা যেটা থাকবে সেটা কিন্তু সমান থাকবে। এবার এই পারমাণবিক সংখ্যা বের করার উপায়টা কি, দেখো পারমাণবিক সংখ্যা বের করার উপায় কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে এটা তোমাদের ইলেকট্রন সংখ্যা, আমাদের পারমাণবিক সংখ্যা। দেখো পারমাণবিক সংখ্যার ইলেকট্রন সংখ্যা কিন্তু সবসময় সমান হয়ে থাকে। তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু দেখতে হবে, দেখো নিচের এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো নিচের লাইনে কিন্তু প্রত্যেকটাতে 1 আছে, ঠিক আছে, তো অর্থাৎ এদের যে পারমাণবিক সংখ্যা আছে সেই পারমাণবিক সংখ্যা কিন্তু সমান, কিন্তু ওপরের যে ভর সংখ্যার লাইন তোমরা দেখতে পাচ্ছ সেই ভর সংখ্যার লাইন কিন্তু আলাদা। এবার দেখো এখানে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, তো স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে। কি বলেছে, যে তাদের পারমাণবিক ভর 1, আমরা কিন্তু দেখলাম যে পারমাণবিক ভর 1 নয়, পারমাণবিক সংখ্যা 1, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তাদের পারমাণবিক যে সংখ্যা আছে সেই পারমাণবিক সংখ্যা 1, হ্যাঁ এটা হতে পারে। তারপরে কি বলছে, তাদের একই ভৌতিক বৈশিষ্ট্য আছে, এটাও সঠিক অ্যান্সার হবে। তাদের একই রকমের রাসায়নিক বৈশিষ্ট্য আছে, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু মনে হচ্ছে একটু মিস্টেক আছে, 1 সেকেন্ড একটু দেখবে। হ্যাঁ দেখো এখানে আমরা যদি আবার প্রথম থেকে করার চেষ্টা করি, তাদের পারমাণবিক ভর 1, হ্যাঁ এটা অবশ্যই ঠিক কথা। তাদের
এক সেকেন্ড, বারবার ভুল হয়ে যাচ্ছে কারণ তাদের পারমাণবিক ভর এক, এটা কিন্তু নয়, কারণ পারমাণবিক সংখ্যা এক, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কিন্তু এক্ষেত্রে এক হয়ে যাবে, পারমাণবিক ভর কিন্তু এক হবে না, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা এক হবে, আর ভৌতিক বৈশিষ্ট্য এক হবে না, রাসায়নিক যে বৈশিষ্ট্য আছে সেই রাসায়নিক বৈশিষ্ট্য কিন্তু এক হবে। তাহলে কোন কোন স্টেটমেন্ট আমরা দেখতে পেলাম যে ট্রু আছে, যে দুই নাম্বার যে স্টেটমেন্টটা ট্রু আছে, আর 4 নাম্বার যে স্টেটমেন্ট আছে এই দুটো কিন্তু ট্রু আছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশানগুলো, অপশানে কোথায় দেখতে পাচ্ছি 2 আর 4 আছে, তো অপশান সিতে কিন্তু আছে 2 আর 4, তাই এই 2 আর 4 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আজকের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু প্রথমেই বলছি, কোশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, তাই এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। যার যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা কিন্তু সকলে জানো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে অ্যালবার্ট আইনস্টাইন ও সিগমন্ড ফ্রয়েড একসাথে একটি বই লিখেছিলেন যার নাম কি। দেখো আমরা সকলে জানি বিশ্ববিখ্যাত যে ফিজিসিস্ট বা ভৌত বিজ্ঞানী কে ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন, আর সিগমন্ড ফ্রয়েড কি ছিলেন, সিগমন্ড ফ্রয়েড কিন্তু ছিলেন একজন মনোবিদ। এই দুজন মিলে কিন্তু একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন কিন্তু এগুলো হতে পারে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হোয়াই ওয়ার, ঠিক আছে। হোয়াই ওয়ার, এটাকে আমি ইংলিশেও লিখছি যে হোয়াই ওয়ার। এই যে বইটা আছে এই বইটা কিন্তু লিখেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন ও সিগমন্ড ফ্রয়েড বলে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কী বলতে চেয়েছি আমি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে বাকিগুলির সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ নয় বা সামঞ্জস্যহীন সেটাকে চয়ন করো। অর্থাৎ মানে কি, অর্থাৎ দেখো এখানে কিন্তু কি দিয়েছে, এখানে কিন্তু দেখো তোমাদেরকে 4টে এলিমেন্ট দিয়েছে, এই 4টে এলিমেন্টের মধ্যে 3টে এলিমেন্ট সেম, একটা আলাদা, সেই আলাদাটাকে কিন্তু তোমাদেরকে বাছতে হবে। দেখো কি দিয়েছে, সিলিকন দিয়েছে, তারপরে তোমার হচ্ছে ফসফরাস দিয়েছে, তারপরে জার্মেনিয়াম দিয়েছে, আর কিন্তু দিয়েছে তোমাদের আর্সেনিক বা অ্যান্টিমনি যেটাকে আমরা বলে থাকি। এবার দেখো এখানে কি করতে হবে, দেখো এখানে কিন্তু তোমাদের দেখো সিলিকন কি আছে, সিলিকনও কিন্তু একটা ধাতুকল্প, তারপরে জার্মেনিয়ামও কিন্তু একটা ধাতুকল্প, আর এই যে এস অর্থাৎ আর্সেনিকও কিন্তু একটা ধাতুকল্প। অর্থাৎ এটা একটা ধাতুকল্প, এটা একটা ধাতুকল্প, এটা একটা ধাতুকল্প বা মেটালয়েড কিন্তু আমরা জানি। অর্থাৎ ধাতুকল্প মানে কি, অর্থাৎ এর মধ্যে কিন্তু ধাতু এবং অধাতু দুটোরই কিন্তু বৈশিষ্ট্য বর্তমান, ঠিক আছে। কিন্তু এর মধ্যে একমাত্র যে ফসফরাস আছে এই ফসফরাস কিন্তু হয়ে যাচ্ছে তোমার আলাদা, কারণ ফসফরাস কিন্তু একটা নর্মাল ধাতু, ঠিক আছে, এটা কিন্তু ধাতুকল্প নয়, তাই ফসফরাসে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধরনের কলা কোষ বিভাজনে সক্ষম। দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু আমাদের রিপিটেড কোশ্চেন। দেখো একই পরীক্ষার ভেতরে কিন্তু একই শিফটের ভেতরে একই রকম কোশ্চেন বা একই উত্তরের কোশ্চেন কিন্তু দুটো দিয়েছে, জাস্ট একটু ঘুরিয়ে। দেখো কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধরনের কলা কোষ বিভাজনে সক্ষম। আমরা একদম প্রথম কোশ্চেনেই পড়েছি যে উদ্ভিদের ক্ষেত্রে কোষ বিভাজন করতে পারে একমাত্র কোন কলা, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে মেরিস্টেমিক কলা, ঠিক আছে, বা মেরিস্টেমিক কলাই কিন্তু একমাত্র কলা বা মেরিস্টেম কলা যেটাকে আমরা বলে থাকি, এটা কিন্তু উদ্ভিদের যে কোষ বিভাজন বা সেল ডিভিশনে সাহায্য করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 16 নম্বর কোশ্চেন, যে নিউটন হলো ড্যাশের এসআই একক। তো আমরা সকলেই জানি নিউটন কার এসআই একক। প্রথম কথা কিন্তু হয়ে যাচ্ছে নিউটন হচ্ছে বলের এসআই একক। বল আর কিসের এসআই একক, মনে রাখবে বল ও ওজনের যে এসআই একক সেটা কিন্তু সমান হয়ে থাকে, আর সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে নিউটন। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে বল ও ওজন। বল ও ওজন এই দুটোরই কিন্তু যে এসআই ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু নিউটন হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সমান একক ধারণ করে। সমান একক ধারণ করে মানে কি, অর্থাৎ নিচের কোন দুটো জিনিসের যে ইউনিট থাকবে সেই ইউনিটটা সেম ইউনিট হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ আলাদা ইউনিট হবে না, সেম ইউনিট হবে। দেখো এই ধরনের যে কোশ্চেন আছে সেই এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদেরকে আমি করিয়েছি। তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা একবার অপশানগুলোকে দেখে নিই। কী বলেছে, বল ও ক্ষমতা বলেছে, বল ও কাজ বলেছে, কাজ ও শক্তি বলেছে, কাজ ও ক্ষমতা বলেছে। দেখো সবার প্রথম কাজের, আমরা যদি অপশানে এলিমিনেশনের মাধ্যমে যাই তো কাজের একক কি হয়ে থাকে, তো মনে রাখবে কাজের একক যেটা সেটা কিন্তু কি হয়ে থাকে, আমরা সকলে জানি সেটা কিন্তু জুল হয়ে থাকে।
থাকে। আর ক্ষমতার একক কী হয়ে থাকে? ক্ষমতার একক কিন্তু হয়ে থাকে ওয়াট, তাই এই দুটো কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে না। দেখো বলের একক কী হয়ে থাকে? বলের একক হয়ে থাকে নিউটন, আর যে ক্ষমতার একক হয়ে থাকে সেটা কিন্তু হয়ে থাকে ওয়াট, তাই এটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে না। বলের একক কী হয়ে থাকে এক্ষেত্রে? বলের একক কিন্তু হয়ে থাকে নিউটন, আর যে কাজের একক সেটা কি হয়ে থাকে? সেটা কিন্তু হয়ে থাকে ওয়াট, সেটা কিন্তু হয়ে থাকে এটা কিন্তু হয়ে যাবে জুল, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে না। কিন্তু একমাত্র তোমরা যদি এখানে খেয়াল করো যে কাজ ও শক্তি আছে, এই যে দুটোর ইউনিট আছে এই দুটো কিন্তু সেম হয়ে থাকে। কাজেরও ইউনিট কিন্তু জুল হয়ে থাকে আর শক্তিরও কিন্তু ইউনিট হয়ে থাকে জুল। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 18 নম্বর কোশ্চেন, পৃথিবীর চারপাশে চাঁদের গতির কারণ হলো কি? দেখো পৃথিবীর চারপাশে আমরা সকলে জানি এটা যদি পৃথিবী হয়ে থাকে, পৃথিবীর চারপাশে কিন্তু চাঁদ কী করছে? চাঁদ কিন্তু পৃথিবীকে পরিক্রমা করছে। দেখো পৃথিবীর চারপাশে চাঁদের গতির কারণ কি হয়ে থাকে? তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, পারমাণবিক দিয়েছে, অভিকেন্দ্র দিয়েছে, অপকেন্দ্র দিয়েছে আর মহাকর্ষীয় কেন্দ্র। দেখো এই যে কোশ্চেনটা এত সোজা কোশ্চেন, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা সকলেই জানি যে মহাকর্ষীয় বলের জন্যই কিন্তু কি হচ্ছে না, মহাকর্ষীয় বলের জন্যই কিন্তু পৃথিবীর আশপাশে কারা ঘুরে বেড়াচ্ছে? পৃথিবীর আশপাশে কিন্তু আমরা বলতে পারি চাঁদ ঘুরে বেড়াচ্ছে, বা বিভিন্ন রকমের যে অ্যাস্টেরয়েডসগুলো থাকে সেগুলো কিন্তু পৃথিবীর চারপাশে, বা যে কোনো তোমার হচ্ছে প্ল্যানেট বা গ্রহের চারপাশে উপগ্রহগুলো কিন্তু সেই গ্রহের যে মহাকর্ষীয় বল আছে সেই মহাকর্ষীয় বলের কারণেই কিন্তু তার চারপাশে পরিক্রমা করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার তোমাদের জন্য একটা ছোট্ট কোশ্চেন থাকবে। কোশ্চেনটা হচ্ছে এটাই যে পৃথিবী চাঁদের, আমরা জানি যে চাঁদ পৃথিবীর চারিদিকে পরিক্রমা করে, চাঁদ পৃথিবীর চারিদিকে পরিক্রমা করতে কত সময় নেয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।